নমস্কার। গল্প-স্বল্পর আসরে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম ছেঁড়া চিঠি। তপন, আজ তোমার সঙ্গে দেখা হলো। আর ঠিক তখনই রেবা আমাকে কি প্রশ্ন করছিল। তবু আমি তোমাকে ঠিকই দেখেছিলাম তপন। দেখেছিলাম, আর তোমার পাশের ওই সুন্দর মেয়েটিকেও চিনেছিলাম। তোমরা অবশ্য আমাকে দেখতে পাওনি। দেখবে কি করে? সন্ধ্যার মুখে যে বৃষ্টি নামলো। 3 বছর হয়ে গেল এই রকম বৃষ্টি পড়ছে। চৌরঙ্গিতে দেখলেই কিন্তু আমার তোমার কথা মনে পড়ে যায়। মনে পড়ে এমনই বাস স্টপে দাঁড়িয়ে কত ভিজেছি। ঘরমুখ ও ট্রাম বাস কত ছেড়ে দিয়েছি, একটার পর একটা। আরও অনেক কথা মনে পড়ে, যা তুমিও জানো, আমিও জানি, কিন্তু বলতে পারি না, স্বীকার করতে পারি না। আর কথা আমি কোনোদিনই বলতে পারিনি। সব কথা তুমিই বলেছ। আজ তাই ভাবতে বসলেও কথা আমার হারিয়ে হারিয়ে যায়। মনে পড়ে সেই ছবি তোলা দিনের ঘটনা। আমি তোমাকে বলছি, এত সুন্দর কথা তুমি কি করে বলো তখন? তুমি বলেছ, উমা কথা বলো না, কথা না বললে যেন তোমাকে মানায়। সব কথায় কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে হবে? আমি যে কথা বেচে খাই, ওই তো আমার কাজ। এখন মনে হয় তুমি সত্যি কথাই বলেছিলে। তুমি হয়তো ছলনা করনি, আমি ছিলাম মূর্খ। কিন্তু আজ কেন এমন হলো? তোমার পাশে দাঁড়িয়ে ওই সুন্দর মেয়েটি ছটফট করছিল। কি ভাগ্য যে ও পেছনে ফেরেনি। তাহলে ইভা আমাকে নিশ্চয়ই চিনতো না? কতবার যে তোমাকে আমাকে একই সঙ্গে দেখেছে ওদের বাড়িতে ঢুকতে। তখন অবশ্য ইভা বাগানে ঘুরে ঘুরে পড়তো। কোনো দিন বা বারান্দায় দাঁড়িয়ে চেয়ে থাকতো। মনে হতো ও আমাদের দেখেও দেখছে না। ওর বাবার কাছে তো অমন কতজনই আসছে নিত্য নিত্য। সকলকে মনে রাখবার কি দরকার? চোখে দেখায় কোনো বিপদ ছিল না তখন। তোমার কথা শুনল ইভা, আর সেই হলো আমার দুর্ভাগ্যের সূত্রপাত। আমি কিন্তু বুঝিনি প্রথমে। আজকে তোমরা বৃষ্টিতে না জানি কেমন করে আটকে গিয়েছিলে। মেট্রোতে ছবি দেখে বেরিয়েছ, বুঝি বা গাড়ি আসেনি। অথবা এমন করে বৃষ্টি নামবে তুমি বুঝতে পারোনি। ভেবেছিলে সিনেমার পর একটু ঘুরে ফিরে বাড়ি ফিরবে। এই প্রসঙ্গে মনে পড়ল, নিশ্চয় তুমি এখন আর অশোকে যাও না। যাবে কেন? তখন তুমি ছিলে দেশি এক ওষুধের কারখানার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। নামটা যত গালভরা, তোমার কাজটা তত দামি ছিল না। মাস গেলে কতই আর পেতে। এই প্রসঙ্গে মনে হলো, আমি তোমাকে একদিন 3টে টাকা ধার দিয়েছিলাম। তোমার শরীর অসুস্থ ছিল। ডাক্তার বলেছিলেন ফল, মাখন, দুধ খেতে। আমি আর তুমি দাঁড়িয়ে যদুবাবুর বাজারের মুখে দোকানটা থেকে সওদা করেছিলাম একই সঙ্গে। তুমি বলেছিলে, ওমা শেষ অবধি তোমার টাকা নিলাম। আমি ঈষৎ হেসে একটু পাশ ফিরিয়ে বলেছিলাম, তাতে কি হয়েছে, শোধ করো বৈশাখে। বৈশাখে? বৈশাখ মাসটার কথা আমাদের দুজনের কথায় বার্তায় বারবারই এসে পড়ত। তুমি বলতে, এমন সুন্দর সস্তা দুটো বেতে চেয়ারতেই লাম জানলে উমা, মার্চ মাসে শেক ইন্স্যুরেন্সের কমিশনটা পাবো। বৈশাখ নাগাদ কিনে ফেলবো। পর্দা দুটো এখনো রয়েছে দোকানে, দেখেছ? বৈশাখের আগেই কিনবার ইচ্ছে ছিল, না হয় পরেই হবে। আবার যেদিন তুমি সেই ব্যাগটা কিনে আনলে, সেদিনও বললে, দামটা বেশি হয়ে গেল যদিও, 16 টাকা। তবে ব্যাগ কিনতে তো যায়নি, সেই কানফুল জোড়া দেখছিলাম। বৈশাখে ওটা তো কিনবই। টুকটুকে লাল পাথর একটি সোনার পাতা,
ওই কানফুলটাই হবে তোমার উপহার। এ কথা ছিল। তুমি বলেছিলে, অত যে লাল দেখছি উমা, ও কিন্তু খাঁটি পাথর নয়, চুনির রং একটু ফিকে, ও হলো নকল পাথর, তবু বেশ দামি। ওইগুলি জড়োয়া সেটে চলছে। হোক না নকল, তবু তো সুন্দর। দেখো কত দূর এগিয়ে গিয়েছিল আমাদের চিন্তাধারা। তোমার প্রথম উপহার, তা যে কি হবে তা আমরা ভেবে রেখেছিলাম। কানফুল, পর্দা, বেতের চেয়ার, এসব ছিল তোমার ভাবনা। আর আমি অফিসের পর বাড়ি ফিরতে ফিরতে ট্রামের গায়ে মাথা হেলিয়ে আমি কি বাসনের দোকানের এই বাসনগুলি দেখতাম না? আমি ভাবতাম সংসারের কথা। একটা ছোট হাঁড়ি, কড়াই, পেয়ালা, প্লেট, একটা জনতা স্টোভ, এইগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি, দাম যাচাই করেছি। দোকানদার বলেছে, কি দিদি আজ নেবেন? পরে বলে বেরিয়ে এসেছি। মনে মনে বলেছি, সব নেব বৈশাখের আগে। চৈত্র মাসে তোমার ওই ছোট্ট ফ্ল্যাটটা সাজাবো দুজন মিলে। তোমার সঞ্চয় নাইবার এলো, আমার তো পাসবুকে রয়েছে 400 টাকা। সংসারকে বঞ্চিত করে তো সে টাকা আমি রাখিনি, বাবাকে দিয়েছি। ছোট ভাই বোনের স্কুলের বই, জামা কাপড়, সিনেমার খরচ দিয়েছি। মাকে হাঁপানির সালসা কিনে দিয়েছি। কারো প্রতি কোনো কর্তব্যে ত্রুটি রাখিনি। তা সত্ত্বেও জমিয়েছি। ভেবেছি ওই টাকা থেকে কিছু খরচ করে আমার নতুন সংসার পাতব। তুমি কত বলেছ পুরুষে করবে শ্রম আর মেয়েরা আনবে স্ত্রী, তবে না সুন্দর হবে সংসার। সুন্দর হবে, পূর্ণ হবে, সার্থক হবে। বলেছ দুটি পাখি নীড় বাঁধে, কত শ্রম করে তারা। আমরা তো তেমনি দুজনে মিলে কাজ করব, ছবির মতো সুন্দর করে তুলব সংসার। জানো ওমা, যখন চলি ফিরি, কাজ করি, সর্বদা মনে হয় তুমি রয়েছ আমার পাশে। নিজে যেন আমি অসম্পূর্ণ, মনে মনেও তোমাকে পেলে তবে যেন মনে হয় সম্পূর্ণ হলাম আমি। কেন এমন হয় ওমা? আমি কথা বলতে পারিনি। তোমার কথা শুনে শুনে মুগ্ধ হয়ে গিয়েছি আমি। ভরে গিয়েছে আমার মন প্রাণ। নিঃশ্বাস ফেলে চুপ করে থেকেছি আমি। কিন্তু আজ কি তোমরা সংসারে দুজনে কাজ করো? ইভা কাজ করে। দুজনের কাজে তোমাদের সংসার সুন্দর? তা তো নয় তখন। তোমাকে অতুল দত্ত সিমেন্ট কোম্পানিতে বড় চাকরি দিয়েছেন। ইভাকে দিয়েছেন ছোট্ট একখানা বাড়ি। গোল পার্কের কোলে সে ছোট্ট বাড়িতে বোধ হয় গ্যাসের রেঞ্জ, রেফ্রিজ, প্রেসার কুকার, যেমন সাজানো সংসারী ছবি আমরা সিনেমায় দেখি। শুনেছি তুমি 1000 টাকা পাও সবসুদ্ধ। যে এত পায় তার বউ কেন কাজ করতে যাবে তপন? দরকার কি তার? সে কাজ করে না। দুজনে কাজ করবার কোনো দরকারই করে না। একজনের শ্রম আর একজনের স্ত্রী, দুয়ের মিলনে কোনো দরকারই করে না। তবু তোমার সংসার সুন্দর, তবু তোমরা সুখী। তোমার স্ত্রীর হাসি মুখে ছবি দেখেছি বিলেতে টুথপেস্টের বিজ্ঞাপনে। ছোট ভাই বলছিল, ওই বিজ্ঞাপন দিয়ে টাকা পায় লোকে। ওর টাকা দরকার কি দিদি? টাকার প্রশ্ন নয়। বলতে পারিনি সে কথা। বলতে পারিনি যে যাদের মনে সুখ আছে তাদের হাসি এমন হয়, আর সে হাসি ছবিতে ধরে রেখে ওরা বিজ্ঞাপন করে। দেখো তপন, সে সুখের কোনো ব্যাঘাতই হয়নি তোমার জীবনে। তবু তুমি যে অত কথা বলতে আমাকে, সেগুলি সুন্দর কথা ছাড়া কিছুই নয়।
শুধু কথা, তার পেছনে আর কিছু ছিল না। তাই সেগুলো বাতিল হয়ে গিয়েছে। রোজ এমন কত কথা হয় এই কলকাতায় তপন। কত কেরানি মেয়ে আর কত সাধারণ ছেলে পাশাপাশি চলতে, হাঁটতে, বসতে, ময়দানে সবুজ বিস্তৃতিতে, পথে পথে অথবা রাস্তায়, রেস্তোরাঁয় এসব কথা বলে। বলে আর পরে মিথ্যে হয়ে যায়। তাই বলি দেখো তপন, কথা, শুধু কথা দিয়ে দিয়ে এক স্বর্ণজাল বুনেছিলে তুমি। সে সোনালি জালের মতো অমন সুন্দর, অমন বিভ্রমকারী, অমন মায়া জাদুমাখা কিছু পাইনি আমার 22 বছরের জীবনে। আমি পাই 175 আর তুমি পেতে 177। হিরে মণিমুক্ত সোনা সে সাচ্চা ছেড়ে ঝুঁটো কিনবার ক্ষমতাও তো আমাদের হতো না। আর আমি তা চাইনি তখন। আমার সাদামাটা অভিজ্ঞতায় সুন্দর বা রঙিন বা ঝকঝকে কোনো কিছু পাইনি। তাই তোমার সুন্দর সুন্দর কথাগুলিকে মনে হয়েছিল উজ্জ্বল, লোভনীয়, আশ্চর্য। সেই কথার মণিমুক্ত ছিটিয়ে তুমি আমাকে জয় করেছিলে তপন। সেই কথার পেছনে আর কিছু ছিল না। তাই আমার জীবনে সে বৈশাখ এলো না। সেসব কথা সত্যি হলো না। সেই কানফুল শোকেসে রয়ে গেল, বা নিয়ে গেল কেউ, জানি না। কথার তবে কোনো দাম নেই, কোনো ওজন নেই। তবে আজ যখন বৃষ্টির ছাট কমে এলো, তোমাদের ছাই রঙের ছোট গাড়িটা ঘুরিয়ে এনে দাঁড় করালো ড্রাইভার, তখন তোমার মুখে আলো পড়তে রেবা যখন বলল, দেখো উমাদি দেখো, সেই ছবিতে যিনি তোমার কাঁধে হাত রেখে দাঁড়িয়েছেন ওই ভদ্রলোক ঠিক তার মতো দেখতে নয়? তখন আমি বললাম, আমি কি বললাম সে কথা থাক তপন। তবে আমার জবাব শুনে তুমি কেন সাদা হয়ে গেলে? কেন এমন করে ফিরে তাকালে? আমার চোখে চোখ পড়তে কেন এমন পাংশু হয়ে গেল তোমার মুখ? সোনালি চটিতে বৃষ্টির জল ছিটিয়ে ইভা উঠল গিয়ে গাড়িটায়। কিন্তু তুমি একটু দাঁড়ালে। কেন দাঁড়ালে তখন? রেবা বলছিল, দেখো উমাদি দেখো, সেই ছবিতে যেন তোমার কাঁধে হাত রেখে দাঁড়িয়েছেন ওই ভদ্রলোক ঠিক তার মতো দেখতে নয়? তখন আমি বললাম, কিন্তু আমি কি বললাম সে কথা আবারও থাক। শুধু এই দেখলাম যে কথার একটা ঘা তবে আছে। সে ঘা মেরে তোমাকে মুহূর্তের জন্য হলেও দুর্বল করে দেওয়া যায়। আশ্চর্য হলাম তপন। আশ্চর্য হলাম এ দেখে যে আমার কথাতে তবু তুমি আঘাত পাও। কথা বেঁচে খাও তুমি, এই বলেছিলে আমাকে। আজ ঘরে ফিরে সেসব কথাই ভাবছি। মা, বাবা, ভাই সবাই গিয়েছেন বোনের শ্বশুর বাড়িতে। ছোট বোনটিকে আমি আর ভাই মিলে বিয়ে দিয়েছি। কি জানো, আমার বোন, সেও তো আমারই মতো। মুখে অবশ্য কিছু বলেনি রমা। হরিণঘাটা দুধ সেন্টারে কাজ করেছে, টিউশনি করে পড়েছে কলেজে। তাই আইএ পাশ করে ও টাইপ শিখবার কথাই ভাবছিল। দিদির পাশে দাঁড়িয়ে সংসারটাকে একটু সচল করবার কথাই ভাবছিল। ভালো মেয়ে যেমন ভাবা উচিত আমি যেমন ভেবেছি। কিন্তু আমার বোন বলে আমি ওর মনটাকে বুঝতে পারলাম। দেখলাম কোর্ট কমিশনারের কেরানি ওই ফর্সা মতো লাজুক ছেলেটির সঙ্গে 2-4 দিন ঘুরতে। দেখলাম একদিন চোখে কাঙালপোনা নিয়ে জানলা দিয়ে বিয়ের গাড়ি সাজানো দেখতে। দেখলাম বাজারের পথে যেতে আসতে এদিক সেদিক চেয়ে দেখতে। ছেলেটি পার্মানেন্ট হলো তাও জানলাম। বুঝলাম আমি ওর মনটা।
তাই ওর মৃদু বা মুখের আপত্তি কোনোটাই শুনলাম না আমি। বিয়ে দিলাম। বিয়ে দিলাম, সংসার পাতিয়ে দিতে সাহায্য করলাম। আমার সেই 400 টাকা এমনি করে কাজে লাগলো তপন। মুখে এত কথা বলতে পারি না, তাই মনে মনে বলছি, সংসার পেতে রমা খুব সুখী হয়েছে। আজ তাদের বাড়িতে গিয়েছেন সবাই, আমি যাইনি। যাই বলো, বিবাহিতা ছোট বোনের সাজানো সংসারে অবিবাহিতা বড় বোনকে যদি এক সন্ধ্যাও বসে, তবে তার চোখ ওই বাসনকোসন, ক্যালেন্ডার, ফুলদানি, কুজোর মুখে গেলাস সব ছুঁয়ে ছুঁয়ে ঘুরবেই। আর সে চোখের মধ্যে অন্য মানুষরা নিশ্চয় একটা তৃষ্ণা, একটা আকাঙ্ক্ষা, একটা দুঃখ দেখতে পাবে। দেখতে পেয়ে মুখে না হোক মনে মনে বলবে, দেখেছ মেয়েটার মন কিরকম ভিকিরি, দেখেছ? এমনি ধারা যেসব কথা মনে মনে হয়, তাকেও আমি ভয় করতে শুরু করেছি তখন। তাই এই সব পারিবারিক প্রীতিভোজ বা উৎসবে আমি যাই না। আজ আঁধার ঘরে বসে বসে মনে করতে চেষ্টা করছি তখন। মনে করতে চেষ্টা করছি 3 বছর আগেকার সেসব কথা। মনে করতে মনে পড়ল তোমার মুখ থেকে প্রেমের প্রথম স্বীকারোক্তি। ওমা, তোমাকে যে কালো বলে তা নিজের চোখে স্বপ্ন নেই। তোমার চোখ দুটি সে তো দেখেনি। তোমার চোখ দেখে কি মনে হয় জানো? বলতে পারি না, নিজের ভাষা নেই। ধার করা ভাষায় বলতে পারি। বেতের ফলের মতো তার ম্লান চোখ, অথবা পাখির নীলের মতো চোখ। সত্যি মা, এত ম্লান মাধুরী আমি কারো চোখে দেখিনি। সে কথা মনে হলো আর হাসতে গিয়ে গাল আমার ভিজে উঠল। আজও এই 3 বছর বাদেও মনটা কি তবে মরে না? মনটাকে এইসব কথা, এইসব স্মৃতি জড়িয়ে জড়িয়ে কাঙাল হয়ে বেঁচে থাকে? তাই আজও সে কথা মনে পড়তে বুকের ভেতরটা ব্যথা করে উঠল, জল নামল চোখে। কিছুই জানতাম না তপন। অত কবিতা, অত সাহিত্য, সুন্দর করে কথা বলবার কি যে নেশায় পড়েছিলে তুমি। তাই সংগ্রহ করতে ভালো ভালো কথা, পড়তে ভালো ভালো কবিতা, মণিকারের মতো তোমার কথাগুলিকে সাজাতে তুমি। আমি তো তা জানতাম না তপন। ভিজে গাল আমার শুকিয়ে গেল, কিন্তু বিস্ময় আজও ফুরল না। বিস্ময় যে আমার কত, সবচেয়ে বড় বিস্ময় এইখানে যে তোমার সবটাই যে মিথ্যে, সাজানো বানানো, তা আমি বুঝতে পারিনি। 1.5 বছর ধরে একসঙ্গে ঘুরে ঘুরেও বুঝিনি। আবার সেই কথা বলি, সাদামাটা জীবন দেখা সাধারণ মেয়ে, সংসারে সাহায্য করতে লেখাপড়া করেছি, চাকরি করেছি। কথা যেমন সুন্দর হতে পারে তা আমি জানতাম না। তাই তুমি আমাকে ফলাতে পেরেছিলে। কথার মণিমুক্ত হীরে চুনিপান্না আমাকে ছড়িয়ে ছিটিয়ে অজস্র ধারে দিয়েছিলে। আমাকে মুগ্ধ করে আশ্চর্য করে দিতে পেরেছিলে। আমার মনে আছে, কত সময় একলা বসে সেই সব কথা মনে করে আমি কাজ ভুলে গিয়েছি। অন্য মনে চেয়ে থেকেছি, দিবার স্বপ্নে নেশায় ডুবে থেকেছি। আমাকে বন্ধুরা বলেছে আমার বয়স নাকি ঝরে গিয়েছে, দেখতে সুন্দর হয়েছি আমি। আমি মনে মনে বলেছি, একজনের কথার মাধুরী আমাকে সুন্দর করেছে। কিন্তু আজ তুমিও চলে গিয়েছ, আর সেই সব চলে গিয়েছে। একেবারে দেউলে আমি। সবই যে ছিল ফাঁকা, বুদবুদ, মিথ্যে, তা কি আমি জানতাম? এই অতুল দত্তর কাছে আমি তোমাকে নিয়ে যাই। ততদিনে আমার তোমার বিয়ে সব ঠিকঠাক হয়েছে, তোমার বাড়িতেও জেনেছে। আর মা তার রুলি দুখানা ভেঙে আমার হাড় আর দুল গড়তে দিচ্ছেন।
অতুল দত্ত আমারই পরিচিত, আমার আগেকার অফিসের ম্যানেজার। নিচে ব্যবসা খুলেছিলেন, ভালোই করেছিলেন। 4-5 বছরেই অবস্থা বাড়িয়ে ফেললেন। আমাকে কেন যেন স্নেহ করতেন বরাবর। আমার বর্তমান চাকরি এও তারই দয়াতে পেয়েছি। তোমার বা তোমার স্ত্রীর কথা নয়, তোমার শ্বশুরের প্রতি কিছু কৃতজ্ঞতা আমার আজও রয়েছে। অফিসের গোলমাল হলে, ভাইয়ের চাকরি ক্ষেত্রে অসুবিধে হলে বা বাবার ইন্স্যুরেন্সের টাকার কোনো অসুবিধে হলে আজও আমি তার কাছেই যাই। আর অতুল দত্ত কোনোদিনও প্রত্যাখ্যান করেনি আমাকে, বরাবর সাহায্য করেছেন। সেদিন আমাকে আলাপ করিয়ে দিলেন তার এক বন্ধুর সঙ্গে। বললেন মিস সেনই আমাকে তপনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। বন্ধুটি হাসি মুখে চেয়ে রইলেন। অতুল দত্তের বোধহয় মনে হলো আরও কিছু বলা দরকার। তিনি বললেন, ভারী কাজের মেয়ে মিস সেন, সংসারের জন্য জীবনটা দিয়ে দিলেন। তাদের কথা শুনতে শুনতে আমার আর বুঝতে বাকি রইল না, এদের চোখে আমরা অর্থাৎ বয়স্ক অবিবাহিত কেরানি মেয়েরা কতখানি তুচ্ছ, কতখানি অবান্তর। আমিও তখনও অতুল দত্তর কাছে মাঝে মাঝে যেতাম আর বাইরের ঘরে বসতাম, যে ঘরে বসে অতুল দত্ত বাইরের লোকজনের সঙ্গে দেখা করেন। তার পরিবারের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। কানে শুনেছি তার একই মেয়ে, তার স্ত্রীও বড়লোকের মেয়ে, আর অতুল দত্তে যা কিছু তা ওই মেয়েই পাবে। আমাকে দেখে তিনি বড়জোর বলতেন, কি খবর মিস সেন, গুপ্ত কি গোলমাল করছে? আপনার ইনক্রিমেন্টের সে ঝামেলা মিটল? আমি তাতেই খুশি থাকতাম। তাই যেদিন বললেন আমার চেনা জানার মধ্যে চমৎকার একটি কাজ রয়েছে, সেলস রিপ্রেজেন্টেটিভ, পেইন্টের ব্যবসা, বেশ বলিয়ে কইয়ে দেখতে সুন্দর একটি গ্র্যাজুয়েট ছেলে চাই। আসছে নাকি জানা? ভাই কত বড় হলো? ম্যাট্রিক দিচ্ছে? সেদিন আমার হঠাৎ মনে হয়েছিল তোমার কথা। তোমার কথা ছাড়া আর কার কথা মনে পড়বে তপন? তুমি দেখতে সুন্দর না হোক মন্দ নয়, তুমি স্মার্ট, তোমার কথাবার্তা চমৎকার, আর তোমার ভালো হলে আমারও তো ভালো। কি আছে কেউ? তখন আমি মনস্থির করে ফেললাম, বললাম আছে একজন, দেখবেন তাকে? বটে, কি করে? MA ইকোনমিক্সে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, খুব ভালো ফ্যামিলি, আর যেমন স্মার্ট তেমনই কথাবার্তা। ও, অতুল দত্ত এবার চেয়েছিলেন আমার দিকে। ভেবেছিলেন কোনো আত্মীয়কেই হয়তো এনে হাজির করব। ভেবেছিলেন ওর কথা হয়তো আমি বুঝিনি। স্মার্ট, চালাক, চতুর, কথাবার্তা এসব বলতে ওরা যা বোঝেন আমি তা বুঝি না। আমার আর ওর মধ্যে সব কিছুরই স্ট্যান্ডার্ডে তফাৎ আছে বইকি। তাই উনি বলেছিলেন ছেলেটিকে একবার আনলে হয়। আবার মুখ নিচু করে কি লিখতে লিখতে বলেছিলেন, চাকরিটা ভালো, সব শুদ্ধ 500, খুব সুন্দর কথা হওয়া দরকার, কথাবার্তা ইংরেজি বাংলা ভালো জানা দরকার। আমার মনে হয়েছিল এক অপরূপ সৌভাগ্য, একান্তই এক দৈবী সুযোগ। বলেছিলাম আপনি দেখবেন নিজেই। রাস্তা দিয়ে ছুটতে ছুটতে গিয়েছিলাম তোমার বাড়ি। রাত 9টার সময় তোমার বাড়িতে যাওয়া অমন করে অনুচিত, সে কথা ভাবিনি। কোনো কথা আমার মনে ছিল না। আমি সেই একদিনই তোমার ঘরে গিয়েছি তপন। যে কথা বলতে গিয়েছিলাম তার উত্তেজনা তোমাকে এমন করে দিশাহারা করে দিয়েছিল যে তুমিও মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলেছিলে। দুজনেরই মনে হয়েছিল 500 টাকার কাজ হবে কি না হবে,
তুমি আমি পাশাপাশি বসেছিলাম তোমার খাটে। তুমি লুঙ্গি পরে বসেছিলে, আমি তোমার পাশে। কিন্তু অতুল দত্ত সে প্রস্তাবে এত উত্তেজনা ছিল যে আমরা দুজনে প্রেমের কথাও ভুলে গিয়েছিলাম। কই, যে আমার স্বপ্ন মাত্র, তোমার মন পানপাত্রের মতো ভরে ভরে ওঠে, সে আমি বসেছিলাম পাশে। তোমার তো হাত ধরতেও মনে ছিল না তখন। আর আমি শুধু তোমাকে বলছিলাম, ভালো পোশাক পরে যেও, ভালোভাবে কথা বলো, না হয় হিন্দুস্তান এয়ারবুকখানা পরে রেখো, যদি কিছু প্রশ্নই করে বসেন। তুমি অন্যমনস্কভাবে বলেছিলে, সে কিছু নয়, আমি ভাবছি পোশাকের কথা। নীল শার্টটা ধুতে দিয়েছি, একটা সাদা ট্রাউজার যে এনে নিতে হবে, লন্ডি থেকে ধার দিলে বাঁচি। আমি আর তুমি একবারই তোমার ঘরে পাশাপাশি বসেছিলাম, কিন্তু অতুল দত্তের সে প্রস্তাব আমাদের এমন করে ভরে রেখেছিল যে আমার চোখে কিছুই পড়েনি। দেখো তপন, কি দুর্ভাগ্য আমার। কল্পনায় যে খাটে নিজেকে বউ সাজিয়ে বসিয়েছি, যে ঘর গিন্নি হয়ে ঘুরে ঘুরে সাজিয়েছি, সে ঘরে গেলাম, বসলাম, কিন্তু চোখে আর মনে অন্য সব দুরাশা ছিল। তাই সে ঘরটা যে কেমন তার মনে পড়ে না। আজকে এই আঁধার ঘরে বসে বসে কতবার ভাবতে চায় কেমন সে ঘর, কোথায় কি ছিল, কিছু মনে পড়ে না। দেখো তপন, সেই স্মৃতিটুকুও আমার নেই। তোমাকে দেখে অতুল দত্ত নিঃসন্দেহে মুগ্ধ হলেন। তুমি আর আমি গিয়েছিলাম, তোমার পোশাক, তোমার জুতো, তোমার টাই বাঁধা সব নিয়ে এত ব্যস্ত ছিলাম যে নিজের কথার মনে ছিল না। আমার পরনে যে সেই 3 দিনের কাপড়, চুল যে তেল চিটচিটে, চটি যে নোংরা, আমার সে খেয়াল ছিল না। তাই তুমি যখন গিয়ে বসলে, অতুলবাবু সকালবেলায় যখন ঘরের ল্যাম্পটা জ্বেলে দিলেন, সিগারেট দিলেন, তোমাকে তোমাকে যে কি চমৎকার মানিয়ে গেল। তোমাকে মানিয়ে গেল আর আমাকে মনে হলো বেমানান, ভীষণ বেমানান। আর বেরিয়ে এসে হাসতে হাসতে তুমিও সেই কথাই বললে। বললে, উমা, তুমি কিন্তু শাড়িটা বদলে এলে পারতে। আমিও সেদিন বুঝিনি। আমি বলেছিলাম, আমি তো আর আসল লোক নই, তুমি। তোমাকে আজ চমৎকার দেখাচ্ছিল, এখনো দেখাচ্ছি। তুমি আবার অন্যমনস্ক হয়ে নিজের কথায় ডুবে গিয়েছিলে। বলেছিলে, উমা, আমাকে মানিয়েছিল, আমি ভালো করে কথা কয়েছিলাম। নিশ্চয়ই। আমার তো মনে হয় অতুলবাবুর খুব ভালো লেগেছে। দেখা যাক, সোমবার তো যেতে বললেন। শুধু এক সোমবার নয়, সোমবার, মঙ্গলবার, কতবার গেলে তুমি। অতুলবাবু মুগ্ধ হলেন। সে কাজ তোমার হলো। নতুন কাজে তুমি এমন জড়িয়ে পড়লে যে আমার সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ কমে গেল। তুমি ঘনিষ্ঠ হলে অতুলবাবুর পরিবারের সঙ্গে। আমাকে বোঝালে যে সে ঘনিষ্ঠতার প্রয়োজন আছে। আমাকে হাসতে হাসতে এও বলেছিলে, এতে উন্নতি হবে উমা, তোমার আমারই ভালো হবে। দুজনকে জড়িয়ে ভালো আর হলো কই তপন? আমি তো জানতাম না যে ঘনিষ্ঠতা বাইরে ছেড়ে অন্দরও পৌঁছেছে। আমি তো জানতাম না, যে কথা শুনে আমি মুগ্ধ হয়েছিলাম সেই কথাই শুনছি ইভা। অতুল দত্তের দোতলার বারান্দায় বসে খাঁচাতে একজোড়া রঙিন পাখির শীষ শুনতে শুনতে, কাচের ঘরে সমুদ্রের মাছের ওঠানামা দেখতে দেখতে, সেই সুন্দর মনোরম পরিবেশে বসে না জানি তোমার কথাগুলি আরও কত সুন্দর হয়ে উঠেছিল তপন। আমি শুনিনি, আমি শুধু ভাবতে পারি, মনে করতে পারি ইভাকে মুগ্ধ করতে তোমাকে কত কথা ভাবতে হয়েছে, কত কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে কথা। হবে না কেন? ইভা তো আমার মতো এক কাঙাল হৃদয়ের মেয়ে নয়, যে চাইবার আগে সব বিকিয়ে দিয়ে বসে থাকে, যে শুধু কথার চাতুরীকে বিশ্বাস করে। সে সাচ্চা ঝুটো তফাৎ বোঝে না, জানে না।
ইভা আমার মতো এত স্বল্পে সন্তুষ্ট নয়। তাকে মুগ্ধ করতে তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছিল। ইভা তোমার দিন ও রাতের সবটুকু নিয়ে নিয়েছিল, তাই তোমার সময় মিলত না। আর একটা কথা মনে পড়ল তখন। মনে পড়ল যে যখন সবটাই জানাজানি হয়ে গিয়েছে, সবই জেনেছি আমি, ইভা আর তোমার বিয়ের কথা যখন প্রায় স্থির, তখনও আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিলাম। সে অশোক রেস্তোরাঁয়, সে মেট্রোর পাশে। অফিসের পর বসেছিলাম আমি গিয়ে। এক কাপ চায়ে সর পড়ছিল, টোস্ট ফ্যানের বাতাসে ছিটিয়ে যাচ্ছিল। আমি দেখছিলাম, তুমি এলে না। তুমি এলে না। আমি গেলাম তখন অতুল দত্তের বাড়ির দিকে। মাথায় পাগলামি চেপেছিল। নইলে সেদিন অমন করে যাওয়াটা কি আমার উচিত হয়েছিল? কেউ দেখলে কি ভাবত? কিন্তু সেসব কথা আমার মনে ছিল না। যেতে হলো না ভেতরে। দেখলাম গাড়ি থেকে প্রজাপতির মতো তোমার কাঁধে হাত রেখে লাফিয়ে নামল ইভা। তারপর তোমার হাতে হাত রেখে এগিয়ে গেল ভেতরে। তুমি হাসছ, সে হাসছে। তার লোমওয়ালা কুকুরটা লাফিয়ে লাফিয়ে চলেছে পাশে পাশে। সবুজ কোমল ভীরু ঘাস মারিয়ে তোমরা চলেছ। ইভার শাড়িটা সোনালি, কুকুরটা রং সাদা। তোমার পরনে ধপধপে সাদা পায়জামা পাঞ্জাবি। কি স্বচ্ছন্দ সহজ তোমার সবটুকু। দেখে আমি সরে গেলাম। তারপর হাঁটতে লাগলাম বালিগঞ্জ থেকে লেক, লেক থেকে টালিগঞ্জ ব্রিজ, ব্রিজ থেকে উত্তরে এগিয়ে ভবানীপুর, সেখান থেকে বাড়ি। বাড়ি পৌঁছলাম রাত 11টায়। আর হেঁটেছিলাম বুঝি 5 ঘন্টা। একেবারে পাগল হয়ে গিয়েছিলাম বোধ হয়। নইলে কি কেউ অমন করে? হেঁটে হেঁটে পা আমার ব্যথা হয়ে গিয়েছিল। তবু রাতে আমার চোখে ঘুম আসেনি। শুয়ে শুয়ে রাত ভোর হয়ে গেছে একখানা ছবি ভেবে। তুমি আর ইভা হাসছ, দুজনে গলা মিলিয়ে, গলা তুলে, চেঁচিয়ে, ভেঙে পড়ে। ইভার সোনালি আঁচলা সাদা ব্লাউজ ছেড়ে লুটোচ্ছে মাটিতে। উঁচু খোপায় সাদা ফুলের মালা। দেখো তপন, কথা দিয়ে কথা গেঁথে গেঁথে যে সেতু বানালে, তা তোমার বেলা বেশ শক্তই হলো। তাতে পা ফেলে ফেলে তুমি ঠিক পৌঁছে গেলে উপরে, তোমার আকাঙ্ক্ষিত স্বর্গে। আমার বেলা সবটা হয়ে গেল ফাঁকা হাওয়া। আই তোমার সঙ্গে দেখা। অস্বীকার করো না তপন, তুমিও আমাকে দেখেছ, আমার কথা শুনেছ। কথা না শুনলে তোমার মুখের চেহারা অমন হতো না। দেবা বলল, ওই ভদ্রলোক তার মতো দেখতে, যিনি তোমার কাঁধে হাত রেখে ছবি তুলেছিলেন। এত জোরে বলল যে সবাই তাকালো আমার দিকে। মনে হলো জবাব না দিলে এই অপ্রস্তুত ভাবটা কাটাতে পারবো না। আমি তার জোরেই বললাম, আমিও দেখেছি। আশ্চর্য সাদৃশ্য। তবে সে ভদ্রলোক তো নেই, তিনি তো মারা গেছেন। শুনি তোমার মুখ সাদা হয়ে গেল। তোমার আমার মধ্যে সে কথার সেতু কবে ভেঙে খান খান হয়ে গিয়েছে। তাই আজ অন্য কোনো পথ ধরে তুমি এগিয়ে আসতে পারলে না, মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিতে পারলে না, সাজিয়ে বানিয়ে কিছু বলে। ভাবতে ভালো লাগছে, হয়তো আজ রাতে আমার মতো তোমার চোখেও ঘুম নেই। ইভার পাশে শুয়ে তুমিও হয়তো ভাবছ, এমন রূঢ় কথাটা আমি বললাম কি করে। তখন অন্তত এই একটা রাত তুমি নিজের মনকে সত্যি করে জিজ্ঞাসা করো। তোমার মনই তোমাকে জবাব দেবে। তুমি বলো তপন, সে ছবির মানুষটা কি কোথাও বেঁচে আছে, যে আমার পাশে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে ছবি তুলেছিল, আর আমার আর তার দুজনের কপিতে লিখে দিয়েছিল আগামী বৈশাখের প্রতীক্ষায়, ফাল্গুন, কলকাতা। সে আর কোথাও নেই তপন। পৃথিবীতে এত সুন্দর কথা
এত সুন্দর উপমা, এত ঐশ্বর্য আছে। তবু সবগুলো একত্র করে আর কোনো সেতু গড়তে পারবো না আমি। আর পৌঁছতে পারবো না সেই বৈশাখে।